ডিয়ার ভিউয়ার্স, কেরিয়ার ফ্রম বিডি কেরিয়ার পডকাস্টে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা প্রতিবারই চেষ্টা করি নতুন নতুন টপিক এবং স্কিল ডেভেলপমেন্টের বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আসার জন্য। আমাদের আজকের টপিক কেরিয়ার ম্যানেজমেন্ট ইন আরএনজি সেক্টর। আমাদের আজকের গেস্ট নূরে খান। আমরা সরাসরি চলে যাচ্ছি খান ভাইয়ার কাছ থেকে। আপনাকে আমরা খান ভাইয়া বলেই ডাকলাম, যেহেতু আমাদের সেক্টরে সবাই আপনাকে খান ভাইয়া নামে জানে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে আমাদের ক্যারিয়ার পডকাস্টে এসে? না, ভালো লাগছে, অনেক কিছু জানতে পারলাম। বিজনেস আসলে প্রত্যেকটা বিজনেসের পিছনে গল্প থাকে, এটা না আসলে বোঝা যায় না। ভালো লাগবে। খান ভাইয়া, আমরা আসলে জানতে চাচ্ছি আপনি আরএনজি সেক্টরে এই যে আপনার ক্যারিয়ার জার্নিটা, এটা আসলে কিভাবে স্টার্ট হয়েছিল এবং এটার পিছনে অনুপ্রেরণার কি কি বিষয়গুলো ছিল? আচ্ছা, ধন্যবাদ। আসলে এই আরএনজি সেক্টরে যদি আপনি অনুপ্রেরণা বা আশার গল্পটা জানতে চান, তাহলে এটা অনেক বড় একটা গল্প আছে। ছোট্ট করে বলবো, সেটা হচ্ছে যে 2004-এ আপনি তৎকালীন নিউজ পেপারগুলো যদি ঘাটেন, দেখবেন যে তখন যে বাংলাদেশ অবজারভার তারপর অন্যান্য পত্রিকাতে আসছে যে নিউ ক্রাইসিস ইন বাংলাদেশ, অর্থাৎ আরএনজি সেক্টরের প্রতি একটা বিদেশি এবং লোকাল একটা তৎকালীন গভর্নমেন্টের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হলো, যেটা বেসিকলি করানো হচ্ছিল ভিতরকার কোনো বিষয়কে নিয়ে। তখন আমার আমি তখন টিচিং অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী শিক্ষকতার চাকরি করতাম। তখন আমার প্রফেসর নিখিল চন্দ্র স্যার, উনি আমাকে বললেন, স্যার বললেন যে তুমি একটু রিপোর্ট করো একটা, নিজে গিয়ে ফিজিক্যালি যে কি হচ্ছে বিষয়। তখন আমি 52টা গভর্নমেন্টের উপরে আমি একটা সার্ভে করলাম। আমার সাথে আরো 4 জন ছিল। ওই রিপোর্টে করতে গিয়ে বেসিক্যালি এই সার্ভে করতে গিয়ে আমি গভর্নমেন্টের প্রেমে পড়ে যাই। কারণ দেখলাম যে এটা আসলে আপনার জন্ম যদি বস্তিতে হয়ে থাকে, আপনি কিন্তু অ্যাপেলের শোরুম দিলে হবে না। আপনাকে দিতে হবে পানবিড়ি সিগারেটের দোকান। তো আমাদের এই দেশটাতে যেহেতু রিসোর্স বলতে হিউম্যান রিসোর্স, সো এটার মোস্টলি লেবার ইন্টেন্সিভ একটা সেক্টর, যেখানে 95% প্রোডাক্টিভিটি ডিপেন্ড করে ম্যানিং এর উপরে। মেশিন এখন আস্তে আস্তে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আসছে, কিন্তু ওই সময় 95% ছিল আপনার ম্যানিং লিস্ট। তো যার কারণে তখন আমার মনে হলো যে আমি যেহেতু এইচআর নিয়ে পড়াশোনা করছি, আমার এরকম একটা জায়গায় যাওয়া উচিত যেখানে আই ক্যান রান মাই শো। ওই জায়গা থেকে আরএনজিতে আসা। আর বিহাইন্ড দ্য সিনে যদি বলেন, আমার বাবা মুন্সিগঞ্জের পার্টিকুলার একটা ডিস্ট্রিক্টের ডিলার ছিলেন ফার্টিলাইজারের। তো আমার বাবা লেবার কে ম্যানেজ করতেন, ক্যাপিটালাইজ করতেন। আমরা গভর্নমেন্টের যেহেতু এজেন্ট ছিলেন আমার বাবা, সো এই ফার্টিলাইজার গুলোকে হাজার হাজার বস্তা শীত দিয়ে আনতো, ওইটাকে লোডিং করতো, আনলোডিং এর একটা হিউজ লেবার ফাংশন ছিল। সো আমি ক্লাস 2-3 থেকেই লেবার ফাংশনের সাথে ইনভলভ ছিলাম। তো ওখান থেকেই বেসিক্যালি এই জিনিসটার প্রতি আমার একটা ভালোবাসা। আর আমি মানুষকে ভালোবাসি, মানুষের সাথে কাজ করতে আমার পছন্দ করি। আমি টেকনোলজির চাইতে মানুষের সাথে মিশতে ভালো লাগে। এটাই বিষয়। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমরা দেখি যে আমাদের ক্যারিয়ারের শুরুতে অনেক চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হয়। আমরা দেখা যায় স্টার্টিং এ অনেক কিছু সম্মুখীন হই। তো আপনার ক্যারিয়ারের শুরুতে এমন কোনো বিষয়গত কোনো গল্প আছে যেটা, বা এমন কোনো জার্নি আছে যেটা আপনাকে ফেস করে সামনে এগিয়ে আসতে হয়েছে? হাজার গল্প আছে। বলতে গেলে আপনার ২, ৩, ৪ দিন লেগে যাবে। তবে যেটা কমন যে বিষয়টা হয়, সবার সাথে হয়। আপনি নতুন কোথাও যদি এস্টাবলিশ করতে চান নিজেকে, আ ২ টো চ্যালেঞ্জ আছে। একটা হলো ইনার চ্যালেঞ্জ, যেটাকে আমরা বলি অর্গানাইজ ইয়োরসেলফ। আর একটা হলো এক্সটার্নাল ফ্যাক্টরস, অর্থাৎ এনভায়রনমেন্টাল কিছু বিষয়। আপনি ওয়াশরুমটা কোথায়, এটা আপনি জানতে পারবেন না যদি কেউ আপনাকে হেল্প না করে নতুন একটা জায়গায় গিয়ে। তো আমাদের আনফরচুনেট, আমাদের কৃষ্টি কালচার তো হচ্ছে এরকম একটা বিষয়, আমরা নতুনকে বরণ করতে শিখি না। আপনি দেখবেন একটা যত সুন্দরী মেয়েই শ্বশুরবাড়িতে যায়, তার শ্বশুরবাড়ির লোকজন প্রথম তাকে খুব ভালোভাবে ওয়েলকাম করে না। এটার রিজন হচ্ছে, যে ভদ্র মহিলা ছেলের বাবা অর্থাৎ শাশুড়ি, তিনি চান না তার রান্নাঘরের দায়িত্বটা অন্য কাউকে বোঝায় দিতে। তিনি চান না তার আলমিরার চাবিটা অন্য কেউ নিক। এইটা একটা আমাদের আমাদের রক্তের সাথে এই জিনিসটা আছে। এটা প্রতিষ্ঠানতার বাইরে। তো এইসব ক্ষেত্রে প্রতিটা জায়গায় আমাদেরকে সবাইকেই অনেক বেশি নিতে হয়, শিখতে হয়, পিছলে পড়ে যেতে হয়। বাট আলহামদুলিল্লাহ আমি খুব পারফেক্ট ভাবে শো করতে পারি একটা কারণে, সেটা হচ্ছে যে যেহেতু আমি এইচআর থেকে পড়াশোনা করে আসছি। আপনি হয়তো জেনে থাকবেন আমাদের লেভেলে, বিশেষ করে আমরা যারা সিনিয়র, টপ সিনিয়রে যারা আমরা জব করি, আমার জানা মতে আমার মতো কেউ নাই যে এইচআর পড়াশোনা করে আসছে বিবিএ, এমবিএ।
সবাই হয় কি সান্ধ্যকালীন একটা ডিগ্রি নেয়, এমবিএ করে, বুড়া বয়সে একটা ডিগ্রি নেয় সার্টিফিকেটের জন্য বা ম্যানেজমেন্টকে বলার জন্য যে আমি এইচআর এর উপর এমবিএ করছি। কিন্তু আমি তো এইচআর কে ভালোবেসে পড়াশোনা করে তারপর জব সিলেক্ট করছি। একেবারে এইচআর পড়েই আমি জবটা সিলেক্ট করেছি, আমি এইচআর এ কাজ করি। সো আমার ভিতরে হিউম্যান ট্রেটস, মানুষকে তৈরি করা, মানুষকে ভালোবাসা, মানুষকে, আপনি রিসেন্টলি দেখেন হার্ভার্ড ইউনিভার্সিটি বিজনেস স্কুল বলছে যে কোনো মানুষ তার 40% প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে পারে যদি তার হিউম্যান অর্থাৎ তার ওয়ার্ক প্লেস মোটিভেশন থাকে। অর্থাৎ আমি দেখেন, অথচ কি মজার ব্যাপার লাইলা, আপনি শুনলে অবাক হবেন যে আমি একটা ওয়ার্ক প্লেস মোটিভেশন একটা বইও লিখছি, যদিও এখনো বের হয়নি। আশা করি নেক্সট বই মেলা আমি বের করতে পারবো। লেখা শেষ, উত্তরাতে একটা পাবলিকেশন এটা জমা দেয়া আছে, ফেব্রুয়ারিতে আমি এটা শেষ করবো। সো আমি মনে করি একটা মানুষের ভিতরে প্রোডাক্টিভিটি বের করার মধ্যেই আমি পিওনার থেকে শিখছি, ড্রাইভার থেকে শিখছি, আমি লিফটম্যানের থেকে শিখছি, শিখে আমি এখন সবকিছুতে সিদ্ধান্ত নিতে পারি। যার কারণে আমার সাথে ওই শুরু গল্পগুলো আমি লার্নিং আশীর্বাদ হিসেবে দেখি। থ্যাংক ইউ খান ভাই। আমি আপনার কথার মধ্যে থেকেই আরেকটা জিনিস নিব প্রশ্ন, সেটা হচ্ছে দেখা যায় আমরা নতুন অবস্থায় আমাদেরকে সহজে মানে গ্রহণ করতে চায় না, কিন্তু এখানে আমাদের সাইড থেকেও তো ওই গ্রহণযোগ্যতাটা তৈরি করতে হবে। কারণ আমি এক্স্যাক্টলি, নতুন জায়গায় গেলাম, এক্স্যাক্টলি। আমি সবার সাথে মিশে কিভাবে কাজ করব, কিভাবে অনেক কিছু আমার সাথে হয়ে যেতে পারে, হ্যান্ডেল করবো কিভাবে। খুব চমৎকার একটা প্রশ্ন করছেন। আপনি আপনি শুনে হতে থাকবেন যে আমরা মানুষ চাই না কোথায় থামতে হবে। বিশেষ করে বাঙালিরা তো আরো বুঝি না যে কোথায় গিয়ে দাঁড়াতে হবে। আপনি নতুন কেউ যদি জয়েন করে, সে তার কিছু মুদ্রাদোষ থাকতে পারে, যেটাকে আমরা অফিসিয়াল অফিস এটিকেট বলি আর কি। সো দেখা গেল সে বাসায় চাকুম চুকুম করে খায়, হাঁটার সময় শব্দ করে, হ্যাঁ, হাঁটার সময় কেস 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 শব্দ করে। আবার কারোর সাথে দেখা হলে সালাম দিয়ে বলে, ভাই কি অবস্থা, কেমন আছেন, বিয়ে শাদী করছেন নাকি, কি আপনি বেতন কত, কবে জয়েন করছেন, একেবারে পার্সোনাল বিষয়গুলোতে যায়। আপনার সাথে আমার দীর্ঘ 10-15 বছরের পরিচয়, সেটা ওভার ফেসবুকে হোক, হোয়াটএভার, কিন্তু আপনার সম্পর্কে আমি কিন্তু আজ অব্দি জিজ্ঞেসই করি না যে আপনার দেশের বাড়ি কোথায়। আজকে হয়তো রিলেশন ওই পর্যায়ে হয়েছে। তা এরকম আমরা কি করি, অনেকে নতুন জয়েন করি প্রতিষ্ঠানে এসে প্রথম দিনই যার সাথে বসে তাকে অনেক ব্যক্তিগত কোশ্চেন করে বসে। এতে করে হয় কি, যাকে কোশ্চেন গুলো করে সে একটু শাই ফিল করে এবং দূরত্ব তৈরি করতে চায়। এটা 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 করা যাবে না। আপনি কোথাও জয়েন করলে আপনি নিবেন, আপনি দিবেন না, আপনি কাউকে কিছু বলতে যাবেন না। ও যেন আপনাকে নিজে থেকে বলে যে আমার মনে হয় তোমার লাঞ্চের সময় আছে, তুমি লাঞ্চ করে আসো। বাট আপনার বলা দরকার নেই যে লাঞ্চটা করবো, কোথায় গেলে ভালো হবে। আপনি পে দিতে যায়েন না, আপনি ওয়েট করেন। একটা প্রতিষ্ঠান আপনাকে অফার করছে, নিশ্চয়ই আপনাকে প্রতিষ্ঠানের একটা মেকানিজম আছে আপনার থেকে কাজ বের করে নিবে। আর না নিলে তো অপশন ইজ ইয়োর্স, চয়েস তো আছে, আপনি চলে যাবেন আর যাই। সুন্দর বলেছেন। আমাদের সাথে যারা শুনছেন আজকের আমাদের কথা, যারা ইয়াং প্রফেশনাল বা ফ্রেশার, যারা নতুন প্রতিষ্ঠানে নতুন ভাবে কাজ শুরু করছেন, তারা এই বিষয়গুলো একটু মনে রাখবেন যে আমি একটা প্রতিষ্ঠানে কাজ করতে যাওয়ার সময় আমার কি কি বিষয় মাথায় রাখতে হবে। আশা করি আজকের এই কনভারসেশন থেকে আপনার বিষয়গুলো জানতে পারবেন। আমি আবার চলে আসছি আমি আপনার কাছে। আপনি ক্যারিয়ার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন, তো এই বিষয়টা সম্বন্ধে যদি একটু বলতেন। ধন্যবাদ। এটা এত বড় একটা বিষয়, আপনি জেনে থাকবেন যে মানুষের লাইফে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটা পার্টনার চুজ করা, একটা ক্যারিয়ার চুজ করা। আমরা এই দুটো জায়গায় খুব সিলি মানসিক করি, যার কারণে আমাদের 62% ডিভোর্স রেট, যার কারণে আমাদের দেশের মানুষের কেউ ক্যারিয়ারে হ্যাপি না। এই দুটো কারণে হচ্ছে শুধুমাত্র পরিকল্পনার অভাব, যেটাকে আমরা বলা হয় যে আপনি যেটা বলেন। আমি একজন শিক্ষক হিসেবে বলি, আমি বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে এমবিএ পড়াই, ক্যারিয়ার ম্যানেজমেন্ট পড়াই। এবং আপনি জেনে হয়তো খুব খুশি হবেন যে এটার পার্টিকুলার এরকম কোনো বই নেই, বাট আমি আমার অভিজ্ঞতার আলোকে এটা একটা কোর্স আউটলাইন তৈরি করেছি। সেখানে আমি বোঝানোর চেষ্টা করেছি একটা জিনিস, যে ক্যারিয়ার আর প্রফেশন কিন্তু ভিন্ন জিনিস। আপনার প্রফেশনে সেলসম্যান হতে পারেন, আপনার প্রফেশনে টিউটর হতে পারেন, হোম টিউটর, আপনার প্রফেশনে ওকালতি হতে পারেন। আপনি দেখা গেল আপনার ভাবির মাছ কিনে দিচ্ছেন, ভাবির ভাইয়া বাসায় নাই, ভাবি বলছে যে লাইলা তুমি আমি যাওয়ার সময়, আসার সময় স্বপ্ন থেকে আমার জন্য 1 কেজি মাছ নিয়ে আসবা। এখন মাছের দাম 1000 টাকা, আপনি যদি 1000 টাকা বিল করেন তাহলে আপনার প্রফেশন হবে না। বাট আপনি যদি 1100 টাকা বিল করেন তাহলে আপনার দালালি প্রফেশন 100 টাকা আপনি পেলেন। সো এটা আপনার প্রফেশন ওই দিনের জন্য। এইভাবে আমরা মেনি প্রফেশনস আমাদের লাইফে আসতে পারে, কিন্তু কেরিয়ার তো একটা। তাহলে কেরিয়ার আর প্রফেশন ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে কেরিয়ারটা হচ্ছে এরকম একটা জিনিস, বাই প্রফেশন, যে প্রফেশনটা আপনার লাইফে, ওয়ার্ক লাইফে সবচেয়ে বেশি সময় আপনার জীবনে ছিল এবং সামাজিকভাবে আপনাকে এস্টাবলিশ করছে, সেই জায়গাটায় আপনি পরিচয় দিতে পারেন যে আমি ডক্টর অথবা আমি একজন এইচআর স্পেশালিস্ট, হোয়াটএভার ইউ সে। এখন এই আপনার যে বিষয়টা, আপনি যে কথাটা বললেন যে ক্যারিয়ার চুজটা করতে হবে, আপনাকে দেখতে হবে আপনি ভালোবাসেন কোন প্রফেশন, ভাই সেটাই আপনার ক্যারিয়ার।
এখন চাপাই দিছে বা সুযোগ পেয়েছি, বা মামা আমার শিল্পপতি মামা বলছে যে মা তুমি এসে মেডিকেলটা দেখো, আপনি ডক্টরই না, আপনি জানেন না মেডিকেল সার্ভিসটা কি জিনিস। যার কারণে আমাদের দেশে কোনো এমএনসি তৈরি হয় না, আমাদের যার কারণে দেখবেন মালিকরা ডাইনিং এ বসে সিদ্ধান্ত নেয় রাত্রে খেতে গিয়ে ইন্ডাস্ট্রি। এই জন্য কোনো প্রতিষ্ঠানে কিন্তু সাস্টেনেবিলিটি নেই। ছোটবেলা আমরা চান্দা ব্যাটারির কথা শুনেছি, আমরা ছোটবেলা কাশেম টেক্সটাইলের কথা শুনেছি, এগুলো কিন্তু এখন ইতিহাস। এখানে ভেড়া গরু চড়ে এখন, কারণ একটাই, এই প্রতিষ্ঠানগুলো সাস্টেইনেবল ছিল না, বিকজ অফ প্রফেশনাল দিয়ে ট্রিটমেন্ট করেনি। সো আমার কথা হচ্ছে যে ব্যক্তি আপনি আমি সবাই ইন্ডাস্ট্রি, কারণ আমাদের তো সময় পরিবেশ করি, আমরা সময় সেল করি। সো আমাদের প্রত্যেকটা বিষয়ে খুব যত্নশীল হতে হবে এবং পরিকল্পনা মাফিক আমাদের চলতে হবে। কেরিয়ারটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে আপনি প্ল্যান করতে হবে। কেরিয়ারের ফার্স্ট স্টেজে কোনো একটা প্রোগ্রামে যদি আবার ডাকেন, আমি পুরো কেরিয়ার নিয়ে আমি ফার্স্ট স্টেজ নিয়ে আমি আধা ঘন্টা কথা বলবো। আমার বিশ্বাস আপনাদের সবার দর্শকদের খুব কাজে আসবে। আমরা ইনশাআল্লাহ নেক্সট এই বিষয়ে আবার বড় করে একটা প্রোগ্রাম করব। আপনি যেহেতু আরএনজি সেক্টরে আছেন, আরএনজি সেক্টরে কিন্তু ফ্যাক্টরিগুলো আসলে প্রভাবিত করে। আর কেউ যদি এই সেক্টরে কাজ করতে যায়, তার আসলে কি কি স্কিল থাকা প্রয়োজন? স্কিল তো আসলে তৈরি হয় না, নলেজটা ট্রান্সফার করা যায়, কিন্তু স্কিলটা ট্রান্সফারেবল না, স্কিলটা হয় অভিজ্ঞতার আলোকে। এখন আপনি আরএনজি কে যদি চিন্তা করেন, এই ওয়ার্ল্ডের আরএনজি তে অনেক দেশ টেকনোলজিক্যালি আগায় গেছে, কিন্তু আহ, আপনি অপারেটিং অর্থাৎ একটা গভর্নমেন্টের কোয়ালিটি নির্ভর করে তার প্রপার স্টিচটা অর্থাৎ সেলাইটা ঠিক মতো হচ্ছে কিনা। তার মানে মেশিনের সাথে ম্যানের একটা নলেজের বিষয় আছে। সো আপনি দরদের সাথে কাজটা করতেছেন কিনা, কাজটা কতটুকু ভালোবাসতেছেন। আপনি বাই ডিফল্ট আপনি অ্যাডমিনে গিয়ে ঢুকলেন, বা আপনি স্টোরে গেলেন, বা আপনি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে গেলেন, আর&ডি তে গেলেন, অথবা আপনি আই প্ল্যানিং এ গেলেন, আপনি মার্কেটিং এ মার্চেন্ডাইজিং এ গেলেন, যেই প্রফেশনে যান, প্রোডাকশনে গেলেন, আপনাকে কাজটা ভালোবাসতে হবে। যত দ্রুত আপনি কাজটা ভালোবাসতে পারবেন, আপনার কাছ থেকে কাজটা তত দ্রুত উইথ আ ভেরি বিউটিফুল প্রোডাক্টিভ ওয়েতে আপনার থেকে কাজটা আদায় করা সম্ভব। সো যে জিনিসটা দরকার, আমরা কাজটাকে ভালোবাসতে হবে, কিন্তু আমরা আসলে কাজ ভালোবাসি না, আমরা চাকরিকে ভালোবাসি। যার কারণে গভর্নমেন্টের যদি প্রধান সমস্যা বলেন, এইটি একমাত্র সমস্যা, আমরা কাজটাকে ওন করি না, প্রতিষ্ঠানটাকে আমরা মালিকের প্রতিষ্ঠান মনে করি, কিন্তু প্রতিষ্ঠানটা কিন্তু আপনার সিগনেচার তৈরি করতেছে। এখান থেকে আপনি যা শিখবেন তার উপর ভিত্তি করে। আমি 21 বছর জব চেঞ্জ করি না। অনেকে বলে যে ভাই আপনি তো এখন এই কোম্পানিতে আছেন, আগে তো এই কোম্পানিতে। আমি বলছি না, আমার প্রতিষ্ঠান একটাই, আমি যে কাজ করতাম তাই করি। আমি লোকেশন চেঞ্জ করছি, আমি বস চেঞ্জ করছি, কিন্তু আমি জব চেঞ্জ করিনি। আমি যা করতাম তাই করি এখন। যাক, খুব সুন্দর কথা বলেছেন। আমাদের যদি দুই একটা স্কিলের কথা বলেন, যেটা স্টুডেন্টদের জন্য আসলে খুবই প্রয়োজনীয়, যেটা ছাড়া আসলে তার ক্যারিয়ার ডেভেলপমেন্টটাও ভালোভাবে হবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কমিউনিকেশন, নাম্বার ওয়ান। আপনি খুব রিসোর্সফুল পারসন, খুব ভালো ব্রাইট স্টুডেন্ট ছিলেন, অনেক বড় বড় ডিগ্রি আছে আপনার, কিছুই কাজে আসবে না যদি আপনি কথা বলতে না জানেন। আপনার কথা বলতে জানতে হবে এবং সেই প্রপার ওয়েতে বলতে হবে, ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। আপনি বাংলায় বলেন, নো প্রবলেম, বাংলা সুন্দর করে বলেন। ইংরেজিতে বলতে চান, ইংরেজিতে কষ্ট করে বলেন এবং মিস্টেক ফ্রি থাকার চেষ্টা করেন। আর দ্বিতীয় হলো টেকনোলজিক্যাল ব্যাপার, অর্থাৎ আপনাকে আমি একটা ম্যাকবুক দিলাম, আপনি জানেন না ম্যাকবুক কিভাবে চালাতে হয়, লাভ নাই। 3 লাখ টাকা দিয়ে একটা ম্যাকবুক দিচ্ছে, আপনি 35,000 টাকা ল্যাপটপ হয়তো ভালো চালাতে পারেন, কিন্তু ম্যাকবুকটা আপনি পারেন না। আপনি সব থাকেন, বলেন যে আমার এটা দিয়ে না, আমি এখন ওই লেভেলে যাইনি, আমি এটা দিয়েই কাজ করি। সো এই বিষয়গুলোতে, আর স্টুডেন্ট লাইফে আমরা কি করি, স্টুডেন্ট লাইফে আমরা প্রফেশনাল অ্যাটাচমেন্টে যাই না, আমাদের প্রফেশনাল অ্যাটাচমেন্টে যেতে হয়। আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাপ্লিকেশন গুলো শিখতে হবে, মেইল কিভাবে করতে হয়। আমি আমার সন্তানদের মেইল দিয়েছি, জানেন, আপনি শুনে অবাক হবেন। আমার 2 ছেলে, বড় ছেলে ও লেভেলে পড়ছে, ছোট ছেলে ক্লাস ইয়ার 8 উঠবে এবার। তো আমি ওদের যে কোনো ইস্যু নিয়ে উইকলি একটা মেইল দিই, প্রতি শনিবার বা রবিবার একটা মেইল দিই যে কোনো বিষয়ে, এবং আমি ওদের থেকে রিপ্লাই আসি, যাতে করে ওরা শিখে যে প্রফেশনাল কমিউনিকেশনটা কিভাবে করতে হয়। সো কমিউনিকেশন নাম্বার 1, নাম্বার 2 হলো আপনার টেকনোলজিক্যাল নলেজ, আর নাম্বার 3 হচ্ছে নেটওয়ার্ক। এই 3টা জিনিসই খুব দরকার। আরো অনেক জিনিস আছে, বাট এটা হলো, এই 3টা হলো বেসিক। থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দরভাবে আপনি বলেছেন। আমার মনে হয় শিক্ষার্থীরা এটা থেকে তারা সাজেশন হিসেবে নিবে এবং তাদের কাজে লাগাতে পারবে। আরএনজি সেক্টরে আমাদের প্রায় ওয়ার্ক ফোর্সের প্রায় 60 to 62% মানুষ কাজ করে। তো এই সেক্টরটা ক্যারিয়ারের জন্য আসলে কতটুকু মানে ভালো, একজন মানুষ যদি তার ক্যারিয়ারকে আরএনজি সেক্টরে বেছে নিতে চায় ক্যারিয়ার হিসেবে, তাহলে সেটা কতটুকু ভালো? নিঃসন্দেহে আপনাকে আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে আমার জন্ম যদি বস্তিতে হয়, আমি কিন্তু চাইলে অ্যাপেলের শোরুম দিতে পারবো না, কাস্টমার দিতে পারবো না। এই দেশে আপনি ব্যাংকে চাকরি করবেন, 50টা 70টা সিভি দিতে পারবেন, স্পেস আছে। আপনি যদি টেলিকমে চাকরি করতে চান, 3-4টা, বাঙালি গ্রামীণ।
কিন্তু গার্মেন্টের যদি চিন্তা করেন এখানে মোর দেন 20,000, হ্যাঁ 7,000 লিস্টেড আছে ডিকেএমএ ডিজিএম এ, কিন্তু 20,000 প্রতিষ্ঠান আপনি সিভি দেওয়ার মধ্যে স্কোপ আছে আপনার। সো ইটস এ ভেরি ভেরি ওয়াইড একটা সেক্টর, এবং এখানে স্টিল রিসোর্স কম। আপনি বলতে পারেন যে লোকে তো বেকার, বাংলাদেশে প্রায় 4 কোটি মানুষ বেকার। বেকারটা হয়ে গেছে ইগোর কারণে। আমরা ডিগ্রি নেওয়ার পরে আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করি, কিন্তু ইউ আর স্টিল নাথিং ইন দ্য ওয়ার্ল্ড। আপনাকে প্রুভ করতে হবে ইউ আর সামথিং। সেই সামথিং প্রুভ করতে গেলে আপনাকে স্পেস লাগবে। আপনি খুব ভালো একজন কৃষক, কিন্তু আপনার জমি নাই, আপনি চাষ করবেন কি দিয়ে? আপনি কিভাবে ফসল ফলাবেন? সো আপনাকে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় শুরু করতে হবে। শুরু করেন, আপনার একাডেমিক নলেজটা গ্যাদার হবে, তারপর আপনি রিসোর্স হবেন, এবং সেই জায়গাতে আপনি খুব বড় কিছু করতে পারবেন। এই দেশে এখনো ফরেন রিসোর্স চাকরি করে এই দেশে গভর্নমেন্টে, শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, ফিলিপিনো, পাকিস্তানি। এক একজনের বেতন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 30-40 লাখ টাকা বেতন পায় একদিন, 20 লাখ, এভারেজ 15 লাখের নিচে, ওই লেভেলে টপ লেভেলে কথা বলছি, বেতন পায় না। অথচ তাদের ব্যাগ টানে বাংলাদেশের থেকে টপ লেভেলের ইউনাইটেড ইউনিভার্সিটি বা ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, এদের থেকে পাস করে বিবিএমপি করে ওদের ব্যাগ টানে অ্যাসিস্ট্যান্ট হয়। এটা খুবই আনফরচুনেট, এবং তারা কিন্তু আপনি শুনলে অবাক হবেন, তারা 8 পাস 9 পাস ডিপ্লোমা করা। তো তারা রিসোর্স সেল করতে আসে এই দেশে। সো আপনি আজকে 20, 30, 50 ইয়ার্স এর গভর্নমেন্টের বয়স আমাদের দেশে, এখন পর্যন্ত আমরা রিসোর্স ডেলিভারি করতে পারিনি, আমরা এখনো নলেজ সেল করতে পারিনি, জাস্ট বিকজ অফ আমরা কোয়ালিটি রিসোর্সকে ইনপুট নেই না। আর কোয়ালিটি রিসোর্স যারা আছে, যারা ভালো স্টুডেন্ট, ভালো ফিউচার মানে একাডেমিক রেজাল্ট আছে ভালো, তারা এই সেক্টরটাকে চুজ করতে পারে না, মনে করে এখানে তো আসলে বকাবাদ্য করতে হবে বা এসে। আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীর টপ 100 ফ্যাক্টরির মধ্যে 70টাই আমাদের বাংলাদেশ, যেটাকে আমরা গ্রিন ফ্যাক্টরি বলি বা অন্যান্য লিড সার্টিফাইড ফ্যাক্টরি। সো এখানকার পরিবেশ যদি আপনি চিন্তা করেন, অনেক অনেক, আমি নাম বললাম না, টপ লেভেলের 4-5টা হসপিটালের চাইতে অনেক বেশি সুন্দর। এত বিউটিফুল প্রতিষ্ঠান আপনি বাংলাদেশে আর কিছু পাবেন না, আপনি গার্মেন্টে ঢোকার পরে দেখবেন। ওকে, আপনি এর আগে কথা বলেছিলেন নেটওয়ার্কিং এর কথা। আমরা বর্তমানে শুনি যে নেটওয়ার্কিং এর বিষয়টাকে আমরা প্রফেশনালরা অনেক বলি যে তোমরা নেটওয়ার্কিং করো, কিন্তু এটারও তো একটা গাইডলাইন আছে যে এই নেটওয়ার্কিংটা আসলে তারা কিভাবে করবে, অ্যাপ্রোচটা কি হবে তাদের? দেখুন, আমি একটু আউট স্পোকেন মানুষ, আমি খুব পরিষ্কার কথা বলি। আমার সকাল সকাল আমার ভাই বলতেছিল যে তোমার একটাই দোষ, তুমি খুব পরিষ্কার করে সত্য কথাটা বলে না। আমার বললো যে তুমি ডিপ্লোম্যাটিক হয়ে যাবো। আমি এইভাবে তো জীবন পার করলাম। আমার কিন্তু ট্রুলি কোনো বন্ধু নাই ওইভাবে বলে। আমার ক্লাবিং অনেক ফ্রেন্ড আছে, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড আছে, ম্যাথ যেটাকে বলবো, কিন্তু বন্ধু নেই। এটার রিজন হচ্ছে আমি খুব সেলফিশ একটা সাইড। আমি নলেজের ক্ষেত্রে খুব সেলফিশ। আমি যার জ্ঞান নাই, সে যত সুন্দর হোক, সে যত ছেলে হোক, বিউটিফুল ছেলে হোক, বিউটিফুল লেডি হোক, আমি তার সাথে মিশি না, সময় নষ্ট করি না। কারণ যার ভিতরে ম্যাটেরিয়ালস নাই, আমি তার সাথে কথা বলতে পছন্দ করি না। এখন আপনি বলতে পারেন যে আমি অহংকারী, নো। আমার কথা হলো আমার সময়ের দাম আছে। আমি এমন কোথাও সময় দিব, আমি আপনি খেয়াল করবেন, একটু আগে আমার সহকর্মী ফোন দিয়েছিল, আমি সবার কথা অ্যাটেন্ড করবো, কিন্তু যেখানে আমি মনে করি যে ওকে সময় দিলে আমার লাভ হবে, কিন্তু যার কাছে কিছু নাই তার সাথে আমি নেটওয়ার্ক তৈরি করবো না। আচ্ছা, তাহলে কি করতে হবে? আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার এরিয়া অফ ওয়ার্ক, যেটাকে আমরা বলি KRA, কি রেজাল্টিং এরিয়া, এই এরিয়াতে কে কে এক্সপার্ট, আপনি তাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবেন, প্রফেশনাল রিলেশন, এবং প্রফেশনাল অ্যাটাচমেন্টে যাবেন। সেই প্রফেশনাল অ্যাটাচমেন্ট গুলো হতে পারে ইফতার মাহফিল প্রোগ্রাম, অথবা কোনো সেমিনার, কম্পোজিয়াম, হোয়াট এভার, যেটাই হোক, এগুলোতে যাবেন, তার সাথে পজিটিভ রিলেশন। কিন্তু আনফরচুনেটলি আমরা কি করি জানেন, আমরা খুঁজে বের করি কার সাথে মিশলে স্বার্থ হবে, কার সাথে মিশলে এই হবে, কার সাথে মিশলে সেই হবে। এই ব্যক্তি কেন্দ্রিক চিন্তাগুলোর কারণে আমাদের সামষ্টিক রেজাল্ট আসে না। যার কারণে আপনি সোশ্যাল কমিউনিকেশনে দেখবেন যে আপনাকে কোনো কারণে পছন্দ করে, সে আপনার সবকিছুতেই দেখবেন লাইক কমেন্ট করবে, কিন্তু আপনার ভিতরে যে রিসোর্স আছে, সেই রিসোর্স বের করার মতো কেউ কিন্তু আপনাকে নক দিচ্ছে না, কারণ স্বার্থের ব্যাপার আছে। সো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, নেটওয়ার্কটা আপনি তার সাথেই করবেন, এবং সেভাবেই করবেন যে রিসোর্স গুলো আপনার এরিয়া অফ ওয়ার্কের সাথে খুব টপ রিলেটেড এবং টপ হাইলাইটেড। সে হইতে পারে আপনার থেকে অনেক নিচু ফিনান্সিয়াল ক্লাসের, হতে পারে আপনার সাথে অনেক আপার ক্লাসের, হতে পারে আপনার রিলেটিভস, হতে পারে আপনি কোনোদিন তাকে দেখেন নাই, ব্যাকগ্রাউন্ডের সিনে অনেক বিষয় থাকতে পারে, বাট আপনার সেন্সটাকে আপনি অ্যাপ্লাই করবেন। এই নেটওয়ার্কিংটা কারো জব পাওয়ার ক্ষেত্রে কিরকম ভাবে হেল্প করতে পারে? এটা খুব অনেকেই বেশি মনে হেল্প করে করে যে না, না, এটা আমি বোধহয় নেটওয়ার্কিং করলাম, আমি একটা ভালো জব পেয়ে যাবো। একেবারেই না। আমি আপনাকে বলি, একটা সময় ছিল মানুষ নেপোটিজমে বিশ্বাসী ছিল, কারণ তখন রিসোর্স খুঁজে পাওয়ার
ওয়ে আউট গুলো ছিল না, ফেসবুক ছিল না, মিডিয়া ছিল না, বিডি জবস ছাড়া কোনো লিঙ্ক ছিল না সিভি পাওয়ার। এখন চাইলে আপনি লক্ষ লক্ষ হাজার হাজার সিভি পাবেন। সো সেই সময়টা নেই। এক, দ্বিতীয় কথা হলো যে আমরা যে চেয়ারটায় বসি, চেয়ারটার পায়ে কিন্তু একটা চেয়ারের কয়টা পায়ে থাকে? চারটা পায়ে। আপনি একটা পায়ে যদি দুর্বল হয়, আপনি আরামে বসতে পারবেন না। সো আপনি আপনার প্রতিষ্ঠানে অবশ্যই এরকম ভাঙাচোরা কাউকে নিবেন না, যেটা আপনার তার কাজের কারণে আপনার চেয়ারটা হুমকির মুখে পড়বে। সো এই সময় আর এখন নাই। এখন মানুষ অনেক বেশি দায়িত্বশীল, কারণ প্রত্যেকটা কাজকে জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসতে হয়। সেটা যদি প্রাইভেট হয় তাতে কথাই নাই, কারণ প্রত্যেকটা কাজের সাথে প্রফিট জড়িত। আর গভর্নমেন্টের হলো আগের গভর্নমেন্ট গুলোর থেকে বর্তমান গভর্নমেন্ট অনেক বেশি চেঞ্জ, এবং ফিউচারে যে গভর্নমেন্ট আসবে তাকে অনেক বেশি চেঞ্জ হতে হবে, বিকজ পৃথিবী অনেক ফাস্ট হয়ে গেছে। Right. সো আপনাকে চলতে হবে সেই দিকে। গ্লোবাল চ্যালেঞ্জ নেওয়ার মতো রিসোর্সফুল নেটওয়ার্ক তৈরি করতে হবে। ওকে, তাহলে আমরা একেবারে শেষে চলে আসছি। আমাদের ভিউয়ার্স ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট, তো তারা আরএমজি সেক্টরে যদি কাজ করতে চায়, তাদের ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য আপনার সাজেশন কি থাকে? খুব পরিষ্কার, স্টুডেন্ট বয়স হচ্ছে আল্লাহ তাআলার একটা চমৎকার আশীর্বাদের স্পেস, যেখানে বাবার হোটেলে খাওয়া যায়, মায়ের ভালোবাসার ছায়া থাকা যায়। আপনার সহপাঠীরা আপনার নিতান্তই বন্ধু, চমৎকার বন্ধু, যেখানে কোনো কোনো পলিটিক্স থাকবে না। কিন্তু কর্পোরেট দুনিয়াতে যেদিন ঢুকবেন, সেদিন যারাই আপনার সাথে থাকবে তারাই আপনার সবাই শত্রু। প্রকাশ্য শত্রু না, কিন্তু সবাই আপনার কম্পিটিটর। সেখানে উপরে ওঠার একটা সিঁড়ি থাকলেও অনেকগুলো হাত থাকবে আপনাকে টেনে রাখার। সো আপনার রিসোর্স আপনাকে আগায় দিবে। তাই যত বেশি সম্ভব, এখন যদি আপনি ছেলে হয়ে থাকেন, মেয়েদের পিছনে সময় নষ্ট করবেন না। কোনো মহিলা কলেজ, মহিলা ইউনিভার্সিটি গেটের সামনে গিয়ে দাঁড়া থাকবেন না। যদি মেয়ে হয়ে থাকেন, স্বপ্ন পুরুষ খোঁজার দরকার নেই। পুরুষ একটা আল্লাহ পাক আপনার জন্য লিখে রাখছে, ওইটা একেবারে আউট অফ বক্স। এগুলো নিয়ে 0% চিন্তা করবেন। শত শত ছবি তুলবেন, একটা ছবি খুঁজে বের করে ফেসবুকে দেবেন নেটওয়ার্ক তৈরি করার জন্য, এটার দরকার নেই। রিসোর্সের জন্য নেটওয়ার্ক তৈরি করবেন, নিজেকে অনেক বেশি আউটকামে নিয়ে আসবেন, প্রোডাক্টিভ সেন্স ডেভেলপ করবেন, এবং ইংরেজি কমিউনিকেশনটা দখলে নেবেন, টেকনোলজিক্যাল কমিউনিকেশন দখলে নেবেন। আর পৃথিবীর সেরা সেরা মানুষকে ফলো করবেন, উইনফ্রাকে ফলো করবেন, সাইমন্সকে ফলো করবেন, তাদের থেকে কথা শিখবেন, কিভাবে তারা কথা বলে, কিভাবে টপিক নির্বাচন করে। আর্টিকেল পড়বেন, বিভিন্ন ওয়ার্ল্ডের টপ টপ ইউনিভার্সিটি যে লেটেস্ট আর্টিকেল গুলো বের হয়, সেই আর্টিকেল গুলো পড়বেন। আমার, লাইলা বা অন্য কারো ফেসবুকে কবিতা পড়ে সময় নষ্ট করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিউয়ার্স, আজকের মতো আমাদের আজকের সেশনটা শেষ হচ্ছে। এর পরের সেশনে আমরা আবার নতুন একজন গেস্টকে নিয়ে নতুন একটি টপিক নিয়ে আসবো, যেটা আপনাদের স্কিল ডেভেলপমেন্টে হেল্প করবে। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।